আমার মা আমার বিয়ের জন্য ৩টি মেয়ে ঠিক করেছিলেন, যাতে সেই ৩টি মেয়ে আমাকে ভালোবাসতে পারে। আমি রাজীব সেন, কলকাতার এক বিশাল ব্যবসায়ী সাম্রাজ্যের উত্তরাধিকারী। বিলাসবহুল জীবন, অগাধ সম্পত্তি, দামি গাড়ি, বিশাল বাংলো। আমার জীবনে কোনো কিছুর অভাব নেই, কিন্তু একটা জিনিস আমি কখনো পাইনি, সত্যিকারের ভালোবাসা। আমি দেখতে সুদর্শন, বুদ্ধিমান এবং ব্যবসায়ী জগতের দারুণ সফল, কিন্তু আমি একটা রহস্য লুকিয়ে রেখেছি। আমি হাঁটতে পারি না, প্যারালাইজড। হুইল চেয়ারই আমার চলার একমাত্র মাধ্যম, অন্তত সবাই তাই জানে। আমার মা সরিতা সেন সবসময় চেয়েছেন আমি এমন একজন মেয়ে পাই যে শুধু আমার টাকা দেখে নয়, আমার আত্মাকে দেখে ভালোবাসে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন ৩জন মেয়েকে আমার জন্য নির্বাচন করবেন। তাদের মধ্যে একজন হবে আমার ভবিষ্যৎ স্ত্রী। কিন্তু আমি জানতাম এই মেয়েদের মধ্যে কে সত্যিকারের ভালোবাসতে পারবে। তা বোঝার জন্য আমাকে একটা পরিকল্পনা করতে হবে। আমি নিজেই ঠিক করলাম একটা অভিনব পরীক্ষা নেব। আমি যদি স্বাভাবিক সুস্থ থাকি তাহলে সবাই আমায় ভালোবাসবে, কিন্তু যদি আমি একটা প্রতিবন্ধী হয়ে থাকি তখন কি কেউ আমাকে সত্যিকারের ভালোবাসবে, নাকি সবাই শুধুমাত্র আমার টাকার জন্য আমার কাছে আসবে? মা আমার জন্য ৩জন মেয়ে নির্বাচন করলেন, অনন্যা, সুহানা এবং মেহের। ৩জনই সুন্দরী, শিক্ষিত এবং উচ্চবিত্ত পরিবারের মেয়ে। কিন্তু কে আমার জীবনে সত্যিকারের ভালোবাসার ছোঁয়া আনতে পারে সেটা বোঝার জন্য আমি তৈরি করলাম এক অভিনব পরিকল্পনা। অনন্যার সঙ্গে প্রথম দেখার দিন সকালে বিশাল ড্রয়িং রুমে বসে আমি অপেক্ষা করছিলাম। সামনে রাখা ছিল আমার হুইল চেয়ার। আমার মা এসে বললেন, রাজীব, এখন প্রথম মেয়েটি তোমার সাথে দেখা করবে। ওর নাম অনন্যা, খুব সুন্দর, ভদ্র, উচ্চশিক্ষিত মেয়ে। আশা করি তোমাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠবে। আমি মৃদু হাসলাম, কিন্তু কিছু বললাম না, কারণ আমি জানতাম এই মেয়েটির উদ্দেশ্য সত্যিকারের ভালোবাসা নয়, বরং আমার সম্পদ। কিছুক্ষণ পর দরজা দিয়ে ঢুকলো অনন্যা। হালকা গোলাপি শাড়ি, স্টাইলিশ মেকআপ, দামি পারফিউমের গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ছে। সে এসে আমার সামনে বসলো। হাই, আমি অনন্যা, তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো। সে মিষ্টি হেসে বলল। আমি হালকা হাসলাম। তুমি কি সত্যি আমাকে বিয়ে করতে চাও? সে একটু অস্বস্তিতে পড়ে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে বলল, অবশ্যই, আমি চাই তোমার পাশে থাকতে, তোমার যত্ন নিতে। আমি একটু মনোযোগ দিয়ে তাকালাম, কিন্তু তার চোখে কোনো আবেগ দেখতে পেলাম না। সে শুধু একটা মুখোশ পরে এসেছে, যা ভালোবাসার নয়, বরং অভিনয়ের। সেদিন রাতেই আমি আমার পরিচিত লোক দিয়ে খোঁজ নিলাম। অনন্যা বন্ধুদের কাছে ফোন করে বলেছে, আরে, এ তো বিশাল এক সম্পত্তির মালিক। রাজীব হাঁটতে পারে না, তাতে কি হয়েছে, সারা জীবন আরামে থাকতে পারবো। এমন একটা ছেলেকে বিয়ে করতে পারলে লাইফ তো সেট হয়ে যাবে। আমি মুচকি হাসলাম। আমার প্রথম পরীক্ষা সফল। পরদিন সুহানার সঙ্গে দেখা করলাম। পরদিন দুপুরে আমার মা আবার এসে বললেন, আজ সুহানা আসবে। খুব ভালো মেয়ে, দারুণ যত্নশীল, ও নিশ্চয়ই তোমাকে ভালোবাসবে। আমি চুপ করে রইলাম, শুধু ভাবলাম এই মেয়েটিও কি অনন্যার মতোই। কিছুক্ষণ পর দরজা খুলে ঢুকলো সুহানা। লম্বা, সুন্দরী, মার্জিত পোশাক পরা, চোখে গভীর চাউনি। সে এসে আমার পাশে বসলো, একদম কাছাকাছি। তোমাকে দেখে খুব কষ্ট হচ্ছে রাজীব। আমি জানি তুমি অনেক কষ্ট পাও, কিন্তু আমি চাই তোমার জীবনে আলো এনে দিতে। সে আমার হাত ধরতে চাইল। আমি মুখে হাসি দিলাম, কিন্তু মনে মনে ভাবলাম, এটাও কি নাটক? আমি তাকে একটু পরীক্ষা করতে চাইলাম। সুহানা, যদি আমি চিরদিন এই হুইল চেয়ারে থাকি, তুমি কি তবুও আমার পাশে থাকবে? সঙ্গে সঙ্গে সে বলে উঠল, অবশ্যই, আমি তোমাকে ছেড়ে যাব না। কিন্তু কয়েক ঘন্টা পর যখন সে একা ছিল, আমি শুনতে পেলাম সে ফোনে কারোর সঙ্গে কথা বলছে। আমি কিভাবে সারা জীবন এমন একটা মানুষের সঙ্গে থাকব? সে তো হাঁটতেই পারে না, এরকম জীবন সম্ভব না।
আমার মুখের ভাব আরেকটু গভীর হলো। আমার পরিকল্পনা এখনও সফলভাবেই চলছে। বুঝতে পারলাম এই মেয়েটাও আমার সম্পত্তির জন্যেই আমার এই রূপ মেনে নিতে চাইছে। তৃতীয় দিন মেহেরের সঙ্গে দেখা হলো। তৃতীয় দিন সকালে আমি একটু উদ্বিগ্ন হয়ে গেছিলাম। মেহের নামের মেয়েটিকে আমার মা খুব প্রশংসা করছিলেন, কিন্তু আমি জানতাম না যে মেয়েটি কেমন হবে। কিছুক্ষণ পর দরজা খুলে ঢুকলো সে। সাধারণ সালোয়ার কামিজ, চোখের গভীর দৃষ্টি, কোনো মেকআপ নেই, কিন্তু তবুও এক অন্যরকম সৌন্দর্য ফুটে উঠছে তার মুখে। সে ধীরে ধীরে আমার সামনে এসে বসলো। তারপর এক মুহূর্ত চুপ করে থাকলো। আমি অপেক্ষা করলাম সে কি বলে শোনার জন্য, কিন্তু সে কিচ্ছু বলল না। আমি অবাক হয়ে বললাম, তুমি কি আমাকে কিছু বলবে না? সে শান্তভাবে বলল, আমি তোমাকে প্রশ্ন করতে চাই না, আমি তোমাকে বুঝতে চাই। আমি চুপ করে গেলাম। এতদিনে কেউ আমাকে সত্যি বুঝতে চাইছিল। এতদিন কেউ আমাকে বুঝতে চায়নি। সবাই শুধু দেখাতে চেয়েছে যে তারা আমাকে ভালোবাসে, কিন্তু মেহের ভিন্ন। আমি একটু পরীক্ষা করতে চাইলাম, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি তোমার মায়ের সাথে কথা বলতে চাই। আমি অবাক হলাম। এতদিনে কোনো মেয়ে সরাসরি আমার মাকে গুরুত্ব দিয়েছিল। এই প্রথম আমি মনে মনে ভাবলাম, এটা কি তবে সত্যিকারের ভালোবাসা? মেহেরের সেই কথাটা আমার মনে গভীর ছাপ ফেলেছিল। আমি তোমার মার সাথে কথা বলতে চাই। এতদিনে কেউ আমার মাকে এতটা গুরুত্ব দেয়নি। সবাই আমার টাকা, সম্পদ এবং ভবিষ্যৎ নিয়েই বেশি আগ্রহী ছিল, কিন্তু মেহের যেন সম্পূর্ণ আলাদা। আমি তার দিকে তাকিয়ে থাকলাম। তার চোখে কোনো লোভ নেই, নেই কোনো স্বার্থপরতা। আমি মুচকি হেসে বললাম, ঠিক আছে, আমার মায়ের সঙ্গে কথা বলবে? চলো, আমি নিয়ে যাচ্ছি তোমাকে তার কাছে। মেহের আমার কথায় মাথা নেড়ে রাজি হলো। আমি হুইল চেয়ার চালিয়ে ডাইনিং রুমের দিকে যেতে থাকলাম, আর সে আমার পাশে ধীরে ধীরে হাঁটছিল। আমার মা তখন রান্নাঘরে কাজ করছিলেন। তিনি খুব সাধারণ জীবনযাপন করতে পছন্দ করতেন। একজন সাধারণ নারী। আমার ব্যবসা সামলানোর পেছনে তার বিশাল অবদান ছিল, কিন্তু তিনি সেটা জীবনে কখনোই প্রকাশ হতে দেননি। আমরা যখন সেখানে পৌঁছলাম, মা অবাক হয়ে তাকালেন। রাজীব, কিছু দরকার? আমি হাসতে লাগলাম। না মা, মেহের তোমার সঙ্গে কথা বলতে চায়। মেহের কিছুক্ষণ চুপ থাকলো, তারপর নিচু গলায় বলল, আন্টি, আপনি কি নিশ্চিত যে আমি রাজীবের জন্য যোগ্য? মা একটু অবাক হলেন, তারপর হাসলেন। কেন এমন প্রশ্ন করছো মা? মেহের মাথা নিচু করে বলল, কারণ আমি জানি এই 2 দিনে রাজীব ইতিমধ্যে 2 জন মেয়েকে দেখেছে। তারা রাজীবকে ভালোবাসার অভিনয় করেছিল, কিন্তু আমি চাই না আমি তার জীবনে আরেকটা ভুল সিদ্ধান্ত হয়ে যাই। আমি চুপ করে রইলাম। মা গভীরভাবে মেহেরের চোখের দিকে তাকালেন। তাহলে তুমি কি চাও মা? মা জিজ্ঞেস করলেন। মেহের মাথা নিচু করে বলল, আমি কিছুই চাই না আন্টি। আমি শুধু জানতে চাই রাজীব আমাকে সত্যি মন থেকে গ্রহণ করতে পারবে কি না। কারণ আমি কোনো পরীক্ষা দিতে চাই না, আমি নাটক করতে পারি না। আমি কাউকে ভালোবাসলে মন থেকে ভালোবাসি, নইলে কখনো মিথ্যে প্রতিশ্রুতি দিই না। আমি প্রথমবারের মতো হতবাক হলাম। এতদিন সবাই আমাকে প্রমাণ করতে চেয়েছে যে তারা আমাকে ভালোবাসে, কিন্তু মেহের একদম উল্টো। সে চায় আমি ওকে সত্যিকারের ভালোবাসি কি না। মা মৃদু হাসলেন। মেহের, আমি নিশ্চিত তুমি আমার ছেলের জন্য একদম উপযুক্ত মেয়ে, কিন্তু এখন তোমাদের দুজনকেই সিদ্ধান্ত নিতে হবে। আমি মেহেরের মধ্যে সত্যিকারের ভালোবাসার আভাস দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমি তখনও পুরোপুরি নিশ্চিত হতে পারিনি। ঠিক সেই মুহূর্তেই কিছু অপ্রত্যাশিত ঘটে গেল। আমরা যখন কথা বলছিলাম তখন এক চাকর এসে ভয়ে কাঁপতে কাঁপতে ছুটে এলো। দাদা, দাদা, বাড়ির সামনের রাস্তায় একটা বিশাল দুর্ঘটনা হয়েছে।
একটা ট্রাক ব্রেক ফেল করেছে আর একটা বাইক আরোহী তার নিচে চাপা পড়ে গেছে। আমি হতভম্ব হয়ে গেলাম। মেহের তক্ষুনি দৌড়ে দরজার দিকে ছুটল। আমি চিৎকার করে বললাম, মেহের থামো, ওটা খুব বিপজ্জনক। কিন্তু সে শুনল না। আমি মার দিকে তাকালাম, মা ওকে থামাও। কিন্তু মা শুধু মুচকি হাসলেন। মেহের তখন সোজা রাস্তায় ছুটে গেল। বাইক আরোহী তখন প্রায় ট্রাকের নিচে চলে যাচ্ছিল, কিন্তু মেহের কোনো দ্বিধা না করে ঝাঁপ দিয়ে লোকটিকে কোনো মতে সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলো। এক মুহূর্তের জন্য আমার হৃদয় থমকে গিয়েছিল। আমি দৌড়তে পারলাম না। হুইল চেয়ারে বসেই হাত মুঠো করে ধরে ফেললাম হুইল চেয়ারের শক্ত হাতল। 5 সেকেন্ড পর দেখি ট্রাকটা থেমে গেছে আর মেহের রাস্তায় বসে হাঁপাচ্ছে। বাইক আরোহীর সামান্য ক্ষত হয়েছিল ঠিকই, কিন্তু মেহেরের হাতের কনুইতেও কেটে গেছিল, রক্ত ঝরছিল। মেহের নিজের কথা না ভেবে তাড়াতাড়ি বাইক আরোহীটিকে জল পান করালেন এবং আশেপাশে ততক্ষণে অনেক লোক জমে গেছিল। তারা তাড়াতাড়ি বাইক আরোহীটিকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। যদিও বাইক আরোহীর খুব একটা ক্ষতি হয়নি, তবুও আশেপাশের লোকজন তাকে হাসপাতালে নিয়ে দৌড়লো এবং সঙ্গে সঙ্গে সেই ট্রাক চালকও তাদের সঙ্গেই হাসপাতালে গেল। এদিকে মেহেরের হাতের কনুই দিয়ে রক্ত ঝরে চলেছিল। আমার শরীরের ভেতরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি জীবনে কখনো এত ভয় পাইনি। আমি দ্রুত আমার চাকরদের নির্দেশ দিলাম, ওকে ভেতরে নিয়ে আসো, ডাক্তার ডাকো। মেহেরকে তাড়াতাড়ি ভেতরে নিয়ে আসা হলো। মা তার হাতে ব্যান্ডেজ করলেন, কিন্তু সে হাসলো, আন্টি এ তো ছোটোখাটো কাটা। কিন্তু আপনি একবার ভাবুন, সেই লোকটার যদি আজকে কিছু হয়ে যেত, তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। চোখের সামনে একটা মানুষ এইভাবে বিপদে পড়ে থাকবে আর আমি ঘরে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবো, এটা তো আমি সহ্য করতে পারবো না। আমি মেহেরের পাশে গিয়ে বসলাম, গভীরভাবে ওর দিকে তাকালাম। সে কি জানতো না যে সে নিজেও বিপদে পড়ে যেতে পারত? আমি নিচু গলায় বললাম, তুমি এত বড় ঝুঁকি নিলে কেন? মেহের চোখ তুলে আমার দিকে তাকালো, তারপর এত সহজ কিন্তু গভীর একটা কথা বলল, কারণ জীবন মানেই ভালোবাসা। রাজীব, জীবন শুধু বিলাসিতা নয়, জীবন মানে একে অপরের পাশে থাকা। আমি চুপ করে গেলাম। এতদিনে আমি ভুল প্রমাণিত হলাম। আমি ভেবেছিলাম শুধু আমি পরীক্ষা নেব, কিন্তু বাস্তবে মেহেরই যেন আমাকে একটা সত্যিকারের শিক্ষা দিয়ে দিল। আমি গভীরভাবে মেহেরের দিকে তাকালাম। আমি জানতাম আর দেরি করা উচিত হবে না। আমি ধীরে ধীরে হাত রাখলাম আমার হুইল চেয়ারের হাতলে, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। মেহের বিস্ময়ে চেয়ে রইল। মা চুপচাপ হাসছিলেন, কারণ তিনি জানতেন আজ আমার নাটকের শেষ দিন। আমি ধীরে ধীরে মেহেরের সামনে দাঁড়িয়ে বললাম, আমি আসলে প্যারালাইজড নই। মেহের বিস্মিত চোখে তাকিয়ে রইল। তাহলে তুমি এতদিন? আমি মৃদু হাসলাম। আমি শুধু জানতে চাইছিলাম কে আমাকে সত্যিকারের ভালোবাসবে, কে শুধু আমার টাকার জন্য আসবে আর কে আমার হৃদয়ের জন্য পাশে থাকবে। মেহের এবার সত্যি অবাক হয়ে গেল, কিন্তু সে রেগে গেল না, বরং সে ধীরে ধীরে বলল, তাহলে তুমি কি পেয়েছো তোমার উত্তর? আমি একদম তার সামনে গিয়ে দাঁড়ালাম, তারপর তার হাতে হাত রাখলাম। হ্যাঁ, আমি পেয়ে গেছি। আমি তার হাত শক্ত করে ধরে রাখলাম, কিন্তু সে আস্তে আস্তে আমার হাত সরিয়ে দিল। তুমি আমাকে পরীক্ষা করলে, তাই না? তার কণ্ঠ শান্ত ছিল, কিন্তু তাতে চাপা অভিমান লুকিয়েছিল। আমি ধীরে ধীরে বললাম, হ্যাঁ মেহের, আমি শুধু নিশ্চিত হতে চেয়েছিলাম তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো, নাকি শুধু টাকার জন্য এখানে এসেছো। মেহের গভীরভাবে আমার চোখের দিকে তাকিয়ে থাকলো। কয়েক মুহূর্তের নীরবতার পর সে মৃদু হাসলো, কিন্তু সেই হাসির মধ্যে ব্যথা ছিল। তুমি কি জানো রাজীব, আমি কখনো ভালোবাসার পরীক্ষায় পড়তে চাইনি। আমি তোমার সাথে নাটক করিনি, আমি তোমার সাথে কোনো লোভ দেখাইনি। আমি শুধু তোমাকে একজন সাধারণ মানুষ হিসেবে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমাকে পরীক্ষার মূলে বসিয়ে দিলে।
আমি চুপ করে গেলাম। সত্যি কি আমি ভুল করেছি? মেহের ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে আমার দিকে তাকিয়ে বলল, আমার ভালোবাসার পরীক্ষা শেষ হয়েছে রাজীব। আমি তোমার মায়ের সাথে কথা বলবো, তারপর এখান থেকে চলে যাব। আমি হতবাক হয়ে গেলাম। চলে যাবে? মেহের মাথা নাড়ল। হ্যাঁ, আমি এখানে কোনো পরীক্ষার জন্য আসিনি। ভালোবাসা একটা অনুভূতি, একটা পরীক্ষার বিষয় নয়। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে তোমাকে আমার বিশ্বাস করার প্রয়োজন ছিল। আমার বিশ্বাস অর্জন করার দরকার হতো না তোমার কাছে। তুমি আগে থেকেই জানতে আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি এসেই তোমাকে পরিষ্কার করে বলে দিয়েছিলাম, তুমি আমাকে বিশ্বাস করোনি। আমি মেহেরের হাত ধরতে চাইলাম, কিন্তু সে সরে গেল। মেহের, দয়া করে আমাকে ক্ষমা করো। কিন্তু সে এক মুহূর্তের জন্য পেছনে তাকালো না। সে আমার মায়ের সঙ্গে কথা বলতে গেল। তার পায়ে হাত রেখে বলল, আন্টি, আমি একজন সাধারণ মানুষ, আর আপনি একজন অসাধারণ মা। আপনার ছেলের জন্য শুভ কামনা রইল। এরপর সে দরজা খুলে বেরিয়ে গেল। আমার মনে হলো আমার হৃদয়ের একটা অংশ ছিঁড়ে চলে গেল। মেহের চলে যাওয়ার পর পুরো বাড়িতে নীরবতা নেমে এলো। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। মা ধীরে ধীরে আমার কাছে এসে কাঁধে হাত রাখলেন। রাজীব, তুমি কি অনুভব করছো? আমি আস্তে আস্তে বললাম, আমি ভুল করেছি মা, আমি সত্যি ভুল করেছি। আমি মনে করেছিলাম ভালোবাসা পরীক্ষা করা যায়, কিন্তু আমি বুঝতে পারিনি সত্যিকারের ভালোবাসা কখনোই পরীক্ষার প্রয়োজন রাখে না। আমি তাকে হারিয়েছি, তাই না? মা মৃদু হাসলেন। হারিয়েছ কি না সেটা নির্ভর করে তোমার উপর রাজীব। ভালোবাসা কখনোই একতরফা হয় না। তুমি যদি সত্যি মেহেরকে ভালোবেসে থাকো তবে এখনও দেরি হয়নি। আমি চোখের জল আটকাতে পারলাম না। আমি সিদ্ধান্ত নিলাম আমি মেহেরকে ফিরে পাবো। আমি দেরি করিনি। আমি দৌড়ে আমার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আমি জানতাম মেহের কোথায় যেতে পারে। আমি তাড়াতাড়ি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম এবং রাস্তায় এদিক ওদিক তাকাতে তাকাতে যাচ্ছিলাম। অবশেষে আমি দেখলাম সে একটা রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, বাসের জন্য অপেক্ষা করছে। আমি গাড়ি থামালাম, দরজা খুলে তার সামনে দাঁড়ালাম। সে আমাকে দেখে অবাক হয়ে গেল। রাজীব, তুমি এখানে? আমি গভীরভাবে তার চোখের দিকে তাকালাম। হ্যাঁ, আমি এখানে কারণ আমি বুঝতে পেরেছি আমি আমার জীবনের সবথেকে বড় ভুল করেছি। আমি কখনোই তোমাকে হারাতে চাই না মেহের। মেহের এক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইল। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম তার সামনে। বলতে লাগলাম, মেহের, আমি যদি আজ হাঁটু গেড়ে বসে তোমার সামনে বলি যে আমি তোমাকে ভালোবাসি, তুমি কি বিশ্বাস করবে না? তার চোখ ছলছল করে উঠল। রাজীব, আমি বললাম, মেহের, আমি আর কোনো পরীক্ষা নেব না। আমি শুধু চাই তুমি আমার পাশে থাকো। তুমি যদি যেতে চাও আমি তোমাকে বাধা দেব না, কিন্তু জেনে রেখো আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব, কারণ তোমার মতো আর কাউকে আমি আমার জীবনে ফিরে পাবো না। মেহের কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর আস্তে আস্তে এগিয়ে এলো। সে আমার হাত ধরলো, তারপর আস্তে আস্তে বলল, তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো তাহলে আমার ভালোবাসারও পরীক্ষা নিও না আর কোনো দিন। রাজীব, আমি খুব সাধারণ একটা মেয়ে, যা মনে থাকে তাই মুখ থেকে বলি। আমার মনে এক, মুখে আরেক নয়। আমি বললাম, মেহের, আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আর কখনো আমি তোমাকে কোনোরূপ পরীক্ষার মধ্যে ফেলবো না। সে হাসলো, তারপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি তোমাকে ক্ষমা করে দিলাম রাজীব। সেদিনের পর আমি আর কখনো ভালোবাসার পরীক্ষা নিইনি, কারণ আমি জানতে পেরেছি ভালোবাসা কোনো পরীক্ষার বিষয় নয়, এটি অনুভবের বিষয়। আমি ও মেহের একসঙ্গে আমাদের নতুন জীবনযাত্রা শুরু করলাম। এমন এক জীবন যেখানে কোনো সন্দেহ নেই, নেই কোনো লোভ, নেই কোনো স্বার্থ, শুধু বিশুদ্ধ ভালোবাসা। বন্ধুরা, রাজীব আর মেহেরের এই কাহিনী আপনাদের কেমন লাগলো? আপনারা কি মনে করেন রাজীব যেটা করেছিল সেটা কি সে ঠিক করেছিল, নাকি প্রথমেই তার মেহেরের উপর বিশ্বাস করা উচিত ছিল?
এ বিষয়ে আপনাদের কি মতামত? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। বন্ধুরা, কাহিনী ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।